জিসান টিভিতে নিউজ দেখছিল মনোযোগ দিয়ে। কাউকে খুন করে রাস্তার মোড়ে রেখে গিয়েছে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং জেকে কিংস। লাশের উপরে জেকে কিংস লেখা দেখেই বুঝতে পারছে যে এই খুনটা আর কেউ নয়, এটা জিসান নিজেই করছে। জিসান নিজেই দেখে হাসতে শুরু করলো। এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। জিসান মনে মনে ভাবছে তার ভাইকে কে হত্যা করতে পারে। এটা যে করেই হোক জিসানের বের করতে হবে, কারণ তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ যে করেই হোক নিতে হবে। জিসান কিছুক্ষণ টিভির সামনে বসে থাকার পরে সে বারান্দায় চলে আসলো। বারান্দায় এসে বাহিরে তাকিয়েছিল, কারণ তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে। জিসান মনে মনে ভাবছে সে বাংলাদেশে চলে যাবে। এই লন্ডনে থাকলে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ কখনোই নিতে পারবে না। জিসান এসব কিছুই চিন্তা করছিল, আর তখনই তার বন্ধু রাফি চলে আসলো। রাফি সেই ছোটবেলা থেকে তার সঙ্গে থাকে। সে এসে বলতে লাগলো, জিসান, আমি রাকিব ভাইয়ের হত্যার পেছনে যারা যারা আছে এদের এক একজনকেও আমি খুঁজে পেলাম না। কে বা কারা হত্যা করেছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আমি কোনো তথ্য বের করতে পারিনি রে। তুই এখন পর্যন্ত এই সামান্য তথ্যটা বের করতে পারলি না? তোকে রেখে কি হবে সেটা আমাকে বল। তুই কি ঠিকমতো কাজ করিস? ঠিক আছে, তোরা যা এখন। তোদেরকে দেখলে আমার আরো অনেক রাগ উঠছে। তখনই জিসান তার মোবাইলটা বের করলো। আর মোবাইলটা বের করার পরে জিসান একটা নাম্বার খুঁজতে লাগলো, কিন্তু নাম্বারটা কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে জিসান তার ল্যাপটপ অন করলো, আর ল্যাপটপ অন করার পরেই জিসানের নাম্বারটা পেয়ে গেল। আর সেখান থেকে নাম্বারটা নিয়ে সেই নাম্বারে কল দিল। আর কল দেওয়ার পরেই কিছুক্ষণ পরে কলটা রিসিভ করলো। আর রিসিভ করার পরে একজন বলতে লাগলো ওপাশ থেকে, আরে জিসান ভাই, আপনি এতদিন পরে আমাদের এখানে ফোন করেছেন। তা ভাই, আপনি তো আমাদেরকে ভুলে গিয়েছেন। আমাদের তো আর মনে করার দরকার পড়ে না, কারণ আপনি এত বড় মানুষ। আমাদের মতো ছোটখাটো মাঝখান দিয়ে আর কি দরকার পড়বে আপনার? শোন, এসব খেয়ালি কথা বাদ দে। আমার কাছে কথা বলছি, এটা শোন। তুই অলরেডি খবর পেয়ে গেছিস রাকিবকে হত্যা করা হয়েছে। আমি এই রাকিবকে হত্যা করার পিছনে যারা যারা আছে তাদের ব্যাপারে জানতে চাই। ভাই, আপনি তো বিদেশে আছেন, আমি জানি না আপনার কাছে খবরগুলো পৌঁছাছে কিনা, কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনার ব্যাপারে প্রশাসন অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। আপনার সমস্ত জায়গাগুলো ওরা সবকিছু নিয়ে যাচ্ছে, সবকিছু সরকারিভাবে বাজেয়াপ্ত হচ্ছে। ভাই, আপনাকে দেশে ফিরতে হবে। দেশে ফিরবে খুব তাড়াতাড়ি। এখন আমি তোকে যে কাজটা দিয়েছি সেই কাজটা ভালোভাবে কর। তুই খোঁজ নিয়ে দেখতো রাকিবকে কি হত্যা করেছে। রাকিব আমার আপন বড় ভাই, তুই বুঝতে পারছিস আমার শরীর এখন কি চলছে। ভাই, রাকিব ভাইকে আমি অনেক আগে থেকে চিনি। রাকিব ভাই তার নিজের দায়িত্বটা আপনার কাছে দিয়ে দিয়েছে। রাকিব ভাই এসব কিছু ছেড়ে দিতে চেয়েছিল, তার জন্যই সমস্ত দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আপনাকে 4-5 জন মানুষ ছাড়া অন্য কেউ দেখেনি, শুধুমাত্র কণ্ঠটা ভালোভাবে শুনেছে। তাই আপনার নিরাপত্তা কিভাবে দেওয়া লাগে সেটা আমি অন্ততপক্ষে খুব ভালো আমি জানি। আর আমি নিরাপত্তা দিলেও যে আপনি 6 থাকবেন এমনটা আপনি নিজে তো একটা 6 ফুটের একটা বুলেট। আপনার ব্যাপারে অন্য কেউ না জানলেও আমি তবুও ভালোভাবে জানি। আপনি ভাই দেশে আসেন, আমি রাকিব ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে চাই। তারপরে জিসান কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে জিসান ল্যাপটপে কিছু কাজ করতে থাকে। আর এদিকে টিভিতে নিউজ হচ্ছে লন্ডনের মাটিতে কোনো একজন ব্যক্তি, লন্ডনের মাফিয়া এবং এসএস গ্রুপ অফ কোম্পানির মালিক, সে আত্মহত্যা করে মারা গেছে। কিন্তু পুলিশ কর্মকর্তারা বলছেন এটা কোনো আত্মহত্যা নয়, এটা সম্পূর্ণ রহস্যজনকভাবে খুন করা হয়েছে। পুলিশ এটার বিরুদ্ধে তদন্ত করছে। পুলিশ আরও বলছে এটার পিছনে কোনো একটা গ্যাং নয়, যে কোনো একজন মানুষ আছে, কারণ আত্মহত্যা করার সবকিছু একটা সিস্টেমে, সেজন্য এটার পিছনে যে কোনো একজন মানুষই রয়েছে ধারণা করা হচ্ছে। এটার পিছনে রাকিবের হাত থাকতে পারে, কিন্তু রাকিবকে আরও 1 মাস আগে হত্যা করা হয়েছে। এখন কে বা কারা এটা করতে পারে সেটা এখনও অজানা। জিসান এসব নিউজ শোনার পর হাসতে লাগলো, কারণ রাকিবের ছোট ভাই যে জিসান এটা তেমন কেউই জানে না। জিসান এগুলো দেখে হাসতে লাগলো পাগলের মতো। আর হাসি শুনে রাফি বের হয়ে আসলো। রাফি হলো জিসানের খুব ভালো একটা বন্ধু।
রাফি মারামারি ফোন এসব দেখে অনেক ভয় পায়। ছেলেটা একটু অন্যরকম টাইপের, আর সেই জন্যই জিসান রাফিকে অনেক ভালোবাসে। তারা দুজনেই বন্ধু। জিসান ব্যাগ গোছাচ্ছে দেখে রাফি এসে বলতে লাগলো, কি রে জিসান, তুই আমাকে রেখে একা একা কোথায় যাচ্ছিস? তুই বুঝতে পারছিস বাইরে কি হচ্ছে? তোকে কে বলেছিল এদের দুজনকে খুন করতে? এখন যে সাংবাদিকরা তোর পেছনে লেগেছে, একা তো বাংলাদেশের সমস্যা, আবার এই লন্ডনেও তুই সমস্যা করে রেখে দিয়েছিস। তুই কিভাবে কি করবি আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না। বাংলাদেশের ঝামেলা লাগিয়েছি সেটা বড় কথা, কিন্তু লন্ডনে হঠাৎ করে ঝামেলা করতে গেলি কেন? সবকিছুই তুই বুঝতে পারতি, তাহলে তুই আমার জায়গায় থাকতি আর আমি তোর জায়গায় থাকতাম। শোন, আমি যদি এখানে এটা না করতাম তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত, বুঝতে পারছিস? কারণ প্লেটোর সঙ্গে বাংলাদেশের কানেকশন আছে। আমি সেটাই শেষ করে দিয়েছি যেন বাংলাদেশে আলী ভাই কোনো শক্তি না নিতে পারে ওর কাছ থেকে, বুঝতে পারছিস? মাথায় কিছু ঢুকলে আর ওর এই গ্রুপ অফ কোম্পানিকে শেষ করেছে, কারণ নিজের সঙ্গেও কাজ করতো, তারা দুজনেই ছিল পার্টনার। তুই কি মনে করেছিস এটুকে শেষ করে দেওয়ার পরেই তোর লন্ডন সম্পূর্ণ তোর হয়ে গেছে? শোন, রাকিব ভাই যখন ছিল তখন লন্ডনে পুরো দায়িত্ব ছিল তার, এমনকি বাংলাদেশেও উনি রাজত্ব করেছে। কিন্তু রাকিব ভাই এখন মারা গেছে, তোর এটা মেনে নিতে হবে। তাছাড়া বড় কথা হলো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের ছেলেপেলে যারা আছে সবাই ভয় লুকিয়ে আছে। এখন তুই নিজে এসব কি করছিস? আর তুই কি বাংলাদেশ পর্যন্ত যেতে পারবি? আমার তো সেইটাই চিন্তা হচ্ছে। দেখ, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। আর রাকিব ভাই মারা গেছে দেখে এমনটা নয় যে আমি হাত গুটিয়ে বসে থাকবো। ভাই আমাকে যে পরিমাণ ট্রেনিং আর সাহস জুগিয়েছে, এটা দিয়ে ওদেরকে আমি একাই চাষ করতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। আর দীর্ঘ 10 বছরের সাধনা করার পরে কিন্তু আমি এই জায়গায় এসেছি। আর অলরেডি আমি যে রাকিব ভাই, এটা কেউ জানে না, এটাই আমার সবচেয়ে প্লাস পয়েন্ট। হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এখন কথা হচ্ছে পুলিশটা যদি খুঁজতে খুঁজতে তোর ব্যাপারে জেনে যায় যে তুই পেটোয়ার এসএস গ্রুপ অফ কোম্পানির এমডিকে ফোন করেছিস, তখন তুই কি বাংলাদেশে যেতে পারবি? এমনকি আমার তো এখনই ডাউট হচ্ছে। শুধু আমি নয়, সঙ্গে তুইও যাবি বাংলাদেশে। তোকে আমি এখানে একা রেখে যাব না, পরে আবার কখন তোকে কেউ মেরে দিবে, তখন আবার সমস্যা হবে। তুইও আমার সঙ্গে যাবি, কারণ তোকে ছাড়া তো আর আমি একটা আগাবো না। তুই হচ্ছিস আমার গুড টু গুড বন্ধু। তোর কিন্তু এসব ফাজলামো আমার কাছে এখন ভালো লাগছে না। আমি তোকে সিরিয়াসলি বলছি, তুই আমার সঙ্গে সিরিয়াসলি কথা বল। তোর বাংলাদেশে এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই বাংলাদেশে গেলে পুরো উল্টাপাল্টা হয়ে যাবে, সমস্ত বাংলাদেশে তাণ্ডব লেগে যাবে। আমি তো সেটাই চাই যে জিসানের ব্যাপারে জানবে সবাই, আমার বাবা রাজত্ব করে গেছে, আমার ভাইরা রাজত্ব করে গেছে, আমি রাজত্ব করে যাব। তুই কি চাস যে পুরো দায়িত্বটা আলী ভাই নিয়ে যাক? এটা আমার বাপদাদার সম্পত্তি, এটা আমার বাপদাদার রাজত্ব, এটা আমিই করব। তারপর জিসান রাফিকে বলল রেডি হয়ে নেওয়ার জন্য, আর রাফিও কোনো উপায় না পেয়ে রেডি হয়ে নিল। জিসান ছদ্মবেশে রেডি হয়ে নিল, আর রেডি হবার পরে গাড়ি নিয়ে যথারীতি এয়ারপোর্টের দিকে যেতে লাগলো। রাস্তায় অনেক চেকিং পোস্ট আছে, আর সেই সব চেকিং পোস্ট পার হবার পরে অবশেষে এয়ারপোর্টে এসে পৌঁছালো। আর সব কিছু প্রসেসিং হতে আরও 2 ঘন্টা লেগে গেল। আর জিসান প্লেনে বসে পড়লো। আর প্লেনে বসে পড়ার পরে রাফির দিকে তাকালো। রাফি অনেকটা ভয়ে ভয়ে আছে, প্রেম ছাড়া এর মধ্যে আছে। আর তখনই দেখতে পেল 2টা পুলিশের গাড়ি এয়ারপোর্টে প্রবেশ করছে। আর এটা দেখার পরে রাফি অনেকটা ভয় পেয়ে গেল। আর এদিকে প্লেন ছাড়ার জন্য অ্যানাউন্সমেন্ট করতে লাগলো, প্লেন উড্ডয়ন হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে পুলিশের গাড়িগুলো প্লেনকে থামানোর জন্য বলছে। কন্ট্রোল রুম থেকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অলরেডি পুলিশ খবর পেয়ে গেছে যে রাকিবের ভাই হলো জিসান। জিসান সে প্রতিশোধ নেওয়ার জন্যই ওই দুজনকে খুন করেছে, কিন্তু কোনো উপায় নেই, এখন অনেকটা দেরি হয়ে গেছে। জিসান মুচকি মুচকি হেসে যাচ্ছে। আর তখন রাফি জিসানকে রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই এখানে দাঁত কেলাচ্ছিস? তুই বুঝতে পারছিস আর যদি 1 মিনিট দেরি হতো প্লেন ছাড়তে তাহলে কি হতো? তুই বুঝতে পারছিস বাংলাদেশে যাও না জন্মের মতো শেষ হয়ে যেত, তোমাকে এই 14 শিকের ভেতরে ভরে রাখতো। তুই তো নিজেকে কোনো কিছু স্বীকার করবি না পুলিশের কাছে,
তখন তোকে এইভাবে উচ্চ মাধ্যম দিয়ে তোর জীবনটা এখানেই শেষ করে দিত। আচ্ছা, তুই এত ভয় ভয় কথা বলিস কেন বলতো? একটু স্বাভাবিক হতে পারিস না? আর পুলিশ ধরলে কি হবে? এখানে ওদেরকে মেরে ফেলতাম। এত কিছু ভালো লাগে নাকি? আমাকে বাংলাদেশের যেভাবেই হোক যেতে হতো, তাই না? তাহলে এত কথা বলছিস কেন বলতো? ওরা কি আমার কোনো কিছু করতে পারবে? এটা তুই ভালোভাবেই জানিস না, তাহলে তো আমাকে নিয়ে ভয় পাস কেন? তুই কোনো ভয় পাস না, আর কোনো চিন্তাও নেই। এখন আমরা 14,000 ফিট উপরে আছি। জিসান রাফিকে শান্ত করার চেষ্টা করে। রাফি ছেলেটা জিসানকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, কারণ ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। জিসান সবকিছু ট্রেনিং নিলেও রাফি সেগুলো শুধুমাত্র দেখেছে, যে কোনো প্রকার ট্রেনিং নেয়নি। কারণ ছোটবেলা থেকেই সে অনেক বেশি উইক, খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যায়। আর রাফি সমস্ত কিছু জিসানকে ঘিরেই। তারপরে প্রায় 6 ঘন্টা জার্নি করার পরে বিমান হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ল্যান্ড করলো। আয়ারল্যান্ড করার পরে জিসান আর রাফি দুজনেই বের হলো। আর বের হওয়ার পরে দেখতে পেল যে অনেক টাইট সিকিউরিটি। আর তখন তাকে একটা পুলিশ জিজ্ঞাসা করলো, আপনি লন্ডন থেকে এসেছেন, তা আপনার নামের সঙ্গে কি পাসপোর্টের কোনো মিল আছে? আপনার নামটা যেন কি বললেন? জিসান চৌধুরী, কিন্তু এখানে তো জিসান খান লেখা। আপনার নামের মধ্যে ভেজাল আছে। স্যার, এখানে কিন্তু ওই সবটাই ঠিক আছে। আমার ছবি এখানে দেখতে পাচ্ছেন, আর জিসান চৌধুরী আর জিসান খান, এটা কি আমি নিজে সমস্যা লাগিয়েছি? আপনারা হয়তো এটা কম্পিউটার মিস্টেক হয়ে গেছে, চৌধুরীর জায়গায় খান লাগিয়ে দিয়েছেন। এখানে এত বেশি আটকানোর কি আছে বলেন তো? দেখুন, এটা আমাদের দায়িত্ব। আর তাছাড়া আমাদের কাছে তথ্য আছে লন্ডন থেকে আন্ডারওয়ার্ল্ডের কিং জিসান চৌধুরী এসে দেশে ফিরবে। আমাদেরকে কঠোর চেকিং করতে হচ্ছে। স্যার, আপনারা চেকিং করতে থাকেন আর আমাকে ছেড়ে দিন। আমি একটা বিজনেস মিটিং এর জন্য লন্ডন গিয়েছিলাম, আর এখন আমি সেটা থেকে ফিরছি। আমাকে শুধু শুধু আটকে রাখবেন না। কিন্তু পুলিশ কোনো কথাই ছিল না। জিসানের পুলিশ তার অন্য অফিসারদের ডেকে আনলো। আর ডেকে আনার পরে সবাই ভালোভাবে দেখতে লাগলো। আর তখনই পুরো এয়ারপোর্টের লাইট অফ হয়ে গেল। আর লাইট অফ হয়ে যাওয়ার পরে চারিদিকে সবাই ছোটাছুটি করতে লাগলো। আর এই সুযোগে রাফি আর জিসান দুজনেই এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে পড়লো। গাড়িটা হলো হাসানের। হাসান গাড়িটা ড্রাইভ করে যাচ্ছে, আর রাফি দৌড়াতে দৌড়াতে অনেকটা হাঁপিয়ে গেছে। আর জিসান মুচকি মুচকি হাসছে। আর হাসান জিসানকে দেখে বলতে লাগলো, ভাই, আমরা এখন আপনার একটা গোডাউনে যাচ্ছি। আপনি যেভাবে বলছিলেন ঠিক সেভাবে আমরা তৈরি করে রেখেছি। আর ভাই, চাইলেও তো ওই পুলিশগুলোর কাছ থেকে আপনি অনেক তাড়াতাড়ি বের হতে পারতেন। শুধু শুধু এত নাটক করার দরকার ছিল না। দেরি হলো আরো। সবসময় সব জায়গায় ক্ষমতা দেখানো লাগে না, কিছু সময় সাধারণ মানুষের মতোই থাকতে হয়, তার জন্য নিজেরই মঙ্গল। আর এটা তুই বুঝবি না। তাড়াতাড়ি যা, অনেক খিদে পেয়েছে। হাসান গাড়ি চালিয়ে যাচ্ছে। আর হঠাৎ করেই রাস্তার মধ্যে একটা মেয়ে চলে আসলো। মেয়েটা একটা ছোট্ট বিড়ালের পিছনে দৌড়ে যাচ্ছে। বিড়ালটা গাড়িটার সামনে চলে আসলো। আর গাড়িটার সামনে চলে আসার পরে গাড়িটা তাড়াতাড়ি করে ব্রেক করলো, কারণ মেয়েটা ওর সামনে ছিল। আর ব্রেক করার পরেই মেয়েটা কিছুটা ধাক্কা খেলো, আর হাতের মধ্যে বিড়ালটাকে নিল। আর নেওয়ার পরে মেয়েটার আগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই জিসান গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নামার পরেই মেয়েটার দিকে তাকিয়ে হা হয়ে যায়। প্রথমে এত অপরূপ সুন্দরী একটা মেয়েকে দেখতে পেল। আর তখনই মেয়েটা আকাশের কাছে এসে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনার গাড়ি আছে দেখে মনে করেন আপনি পুরো দেশটাকে কিনে ফেলেছেন। সাবধানে গাড়ি চালাতে পারেন না। আর এই যে আপনি আপনার ড্রাইভারকে কি বলতে পারেন না যে ভালোভাবে গাড়ি চালানোর জন্য? এখনই তো আমাকে এবং আমার বাচ্চাটাকে মেরে ফেলতেন, ছাগল কোথাকার। এই মেয়ে, তুমি কাকে কি বলছো? তুমি জানো? যাও এখান থেকে। আর এভাবে রাস্তার মধ্যে দৌড়ানোর কি আছে? একটা বিড়ালের জন্য আর একটা বাচ্চা, মানে কে বাচ্চা, কার বাচ্চা? তোমার কি মাথা ঠিক আছে? তখনই মেয়েটা রেগে গিয়ে হাসানকে একটা থাপ্পড় মারলো। আর হাসানকে থাপ্পড় মারার পরে হাসান অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আর এদিকে জিসান এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়েই আছে। আর মেয়েটা কি কি করছে সেটা ভালোভাবে লক্ষ্য করছে। জিসানের চোখে যেন কোনো পলক পড়ছে না। আর তখন এই মেয়েটা জিসানকে অনেক বাজে বাজে কথা বলে সেখান থেকে চলে গেল। জিসান এভাবে দাঁড়িয়ে আছে দেখে হাসান আর রাফি দুজনেই অবাক হয়ে গেল। আর কিছুক্ষণ পরে রাতে পিছন থেকে একটা ধাক্কা দিল। আর ধাক্কা দেওয়ার পরে জিসান তাড়াতাড়ি গাড়িতে এসে বসলো।
আর গাড়িতে বসার পরে মেয়েটাকে সে যতদূর দেখতে পারে ততদূর পর্যন্ত তাকিয়েছিল। হাসান ভালোভাবেই বুঝতে পেরে গেছে তার জিসান ভাই কি করছে। তখন হাসান বলতে লাগলো, ভাই, আমার কাছে আরো তথ্য আছে। যে আলী ভাই কাকে দিয়ে হত্যা করেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে যে এখানে পুলিশ কমিশনার এটার সঙ্গে যুক্ত আছে। কারণ আলী ভাইকে আমরা এখনই কোনোভাবে ধরতে পারবো না, সে অনেক সিকিউরিটির মধ্যে আছে। এখন আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আমি সকল লোকজনকে খবর দিয়ে দিয়েছি আজকে আপনার সঙ্গে সন্ধ্যার সময় সবাই দেখা করবে। দেখেছিস, এই বিকেলবেলা আজ একটা পরীকে দেখলাম। পরীটা আমার সামনে চলে আসলো। সত্যি এখন আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার মতো একজন লোক কাউকে ভালোবাসতে পারে। মেয়েটাকে দেখার পরে আমার বুকের ভিতর কেমন যেন ধুক 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 আওয়াজ শুরু হয়েছে। এই মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়ে তো আর কি সব রাজনীতি আর কি সব খুন খারাপি এইসব পরে হবে, আগে মেয়েটার ব্যাপারে খোঁজ নে, এটাই তোদের ভাবি হবে। আরে ভাই, তুই কি বলছিস? তুই কি বুঝতে পারছিস তুই বাংলাদেশে এসেছিস ভাইয়ের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য, আর তুই এসব কি বলছিস? আর ওই যে দেখ, সামনে কিন্তু পুলিশ চেকপোস্ট দিয়েছে। এক জায়গা থেকে বের হতে না হতেই আরেক জায়গায় তোকে চেকিং করবে। ভাই কি করব একটু ভালোভাবে বল। হাসান, তুই অন্তত কিছু বল। ভাই, দয়া করে আপনার রোমান্টিক জগৎ থেকে বের হয়ে একটু সামনের দিকে তাকান। সামনে পুলিশের চেকপোস্ট, কিভাবে গোডাউন পর্যন্ত যাব সেটা তো চিন্তা করছি। জিসান চোখ মেলে তাকালো, আর চোখ মেলে তাকানোর পরে দেখতে পেল সামনে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। আর তখনই হাসানকে আর তার সিটে আসতে বলে জিসান ড্রাইভিং সিটে বসলো। আর ড্রাইভিং সিটে বসার পরে জিসান গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে নিতে লাগলো। আর পুলিশ চেকপোস্টের আসার পরেই ওদের উপর গাড়ি তুলে দিল। আর গাড়ি তুলে দেওয়ার পরে জিসান গাড়ি থেকে নেমে ওদেরকে গুলি করতে লাগলো। আর ওখানে সকল পুলিশ মারা যায়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আর তখনই আরো দুটা গাড়ি তাদের পিছনে ধাওয়া করছিল। এটা জিসান ভালোভাবেই বুঝতে পেরেছে। আর ওই গাড়িগুলোর মধ্যে একে একে গুলি করতে লাগলো। আর তখনই জিসান গাড়ি থেকে মেশিন গানটা নিয়ে সেই একাই 60 জন পুলিশকে মেরে ফেলে। আর মেরে ফেলার পরে হাসান অনেকটা ভয় পেয়ে যায়, কারণ 60 জন পুলিশকে মারা মানে অনেক ঘটনা ঘটিয়ে ফেলা। তারপরে জিসান ড্রাইভিং করতে লাগলো। আর 5 মিনিট পরেই সে গোডাউনের সামনে চলে আসলো। আর গোডাউনের সামনে এসে শরীরটাকে একটু টানা দিল। আর তখনই সবাই এসে তার সঙ্গে কথা বলতে লাগলো। জিসানও সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে, কিন্তু তার মাস্ক পরা আছে, তাই সবাই কথা বলে সাইডে চলে গেল। আর জিসানও ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলো। সাথে রাফিও খাবার খাচ্ছে। আর রাফি খাবার খেতে খেতে টিভিতে ব্রেকিং নিউজ দেখতে লাগলো। আজকের ব্রেকিং নিউজ, চৌরাস্তার মোড়ে 60 জন পুলিশকেও হত্যা করেছে। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে জিসান চৌধুরী। সে ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রশাসন তাদেরকে সামনে দিয়ে যাওয়ার পরেও চিনতে পারল না। এটা প্রশাসনের একটা ব্যর্থতা বলতে পারি। এখন আমাদের দেখার ইচ্ছে যে এটার ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে। পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। জিসান সাংবাদিকদের বক্তব্য শুনে হাসতে লাগলো। আর এটা দেখার পরে হাসান আর রাফি মোটামুটি অনেকটা ভয় পেয়েছে, কারণ তারা দুজনের সঙ্গে ছিল। কারণ এখন শত্রু ছিল আগে আলী ভাই, কিন্তু এখন নতুন করে এই প্রশাসন যুক্ত হয়েছে। আর তখন জিসান খাবার খাওয়ার পরে জিসান একটা জায়গায় শুয়ে পড়ে। সোফার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপছে, কিন্তু রাফি আর হাসান দুজনের মধ্যে কেউই তার সঙ্গে কথা বলার জন্য সাহস করতে পারছে না। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় হেলিকপ্টারে করে প্রায় 10 জনের মতো লোক চলে আসলো। আর এরা হলো জিসানের লোক, বিভিন্ন জায়গায় দায়িত্বই দিয়ে রেখেছে। আর জিসানের সঙ্গে ওরা কথা বলতে এসেছে। জিসান রেডি হয়ে নিল। আর রেডি হবার পরে এসে সবার সামনে গেল। আর সবার সামনে যাওয়ার পরে জিসান সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি জিসান চৌধুরী, তোরা যা আছিস সবাই আমার খুব কাছের কয়েকজন মানুষ। তোদের আন্ডারে সবাই কাজ করে থাকে। আমি কয়েকটা রিপোর্ট হাতে পেয়েছি, সেই রিপোর্টে গুলো কিছুটা নেগেটিভ ভাবে এসেছে, আর কিছু পজিটিভ। খুলনা, বরিশাল, রংপুর এই 3টা জায়গার রিপোর্ট সবকিছু পজিটিভ এসেছে। আর বাকিগুলো যারা আছিস তাদের কি কি সমস্যা, কি কি ক্ষতি হয়েছে সবকিছু আমাকে এক এক করে বল তাড়াতাড়ি। ভাই, আমি পুরো ঢাকার দায়িত্বে আছি। আমার সমস্যাটা হলো আলী ভাইয়ের লোকজন আমার সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে মাটির সঙ্গে, এবং কি পুলিশও ঝামেলা করছে এটার বিষয়ে। পুলিশ সম্পূর্ণ আমাদের উপর অ্যাকশন নিচ্ছে, কারণ আলীর লোকজন খুন করে যায়। এটার সম্পূর্ণ দোষ আপনার ঘাড়ের উপর এসে পড়ে।
পুলিশ আপনাকে হন্যে হয়ে খুঁজছে, এমনকি আমাদেরও কোনো ছাড় নেই। ভাই, আমি বর্তমানে চট্টগ্রামে দায়িত্বে আছি। চট্টগ্রামে যতগুলো এরিয়া আছে, তাছাড়া আমাদের পার্বত এলাকায় যে স্থানীয় গোডাউন একটা ছিল, সেই গোডাউনটা ওরা জানিয়ে দিয়েছে। আমি এখন নতুন গোডাউনে এসেছি সবাইকে নিয়ে। ভাই, এভাবে চলতে থাকলে আমার শেষ হয়ে যাব। আর বিশেষ করে আলী ভাই এখন এটা বোঝাচ্ছে যে আর এই দেশের জন্য কাজ করছে, আর আপনি দেশের বিরুদ্ধে সাধারণ মানুষের চোখে প্রচার করছে। এখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না ভাই। আর তাছাড়া বড় তথ্য হলো যে আপনি নাকি রাজত্ব পাওয়ার জন্য আপনি আপনার বড় ভাইকে খুন করেছেন। আপনি হলেন খুনের আসামি। তার মনে হলো সমস্ত কিছুর একটা সমস্যা হলো যে আগে পুলিশকে ঠিক করতে হবে। আগে পুলিশ প্রশাসন যদি ঠিক না হয়, যদি সাধারণ মানুষ যদি আমাকে ভুল বুঝিয়ে, তাহলে আমার কাজ করতে অনেকটা অসুবিধা হবে। আমাদের আগে প্ল্যান থাকতেই হবে যে পুলিশকে কোনোভাবেই আর কোনো অ্যাটাক করা যাবে না, কারণ পুলিশকে অ্যাটাক করলে আমার আলী ভাইকে ধরতে অনেক অসুবিধা হয়ে যাবে। সে অনেক গর্তের ভিতর আছে, তাকে আনতে হলে অনেক কাঠগড় পুড়িয়ে সেই গর্তের মধ্যে ঢুকতে হবে আমার। তারপরে জিসান ওদের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। জিসানের মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। সে প্ল্যানটাই সবার সঙ্গে শেয়ার করলো, আর ওরা ওদের মতো করে জিসানকে বিদায় দিয়ে চলে গেল। আর জিসানকে বিদায় দিয়ে চলে যাওয়ার পরে জিসান কফি খেতে থাকে, আর ওই রাস্তায় মেয়েটার কথা ভাবতে থাকে। মেয়েটা আসলেই অনেক সুন্দর ছিল, আর তখনই মনে হয় জিসানের এখন কোথাও যাওয়ার দরকার। তাড়াতাড়ি করে বের হয়ে পড়লো, কারণ জিসান এখন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবে। জিসান তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে বের হতে থাকে, আর তখনই রাফি কোথা থেকে এসে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে পড়ার পরে জিসান কোনো কিছু বলতে চেয়েও বলতে পারলো না, কারণ জানে রাফিকে কোনো কিছু বলেও লাভ নাই। হাসান আসতে চেয়েছিল, কিন্তু জিসান না বলে দেয়। জিসান নিজের মতো করে ড্রাইভিং করে কমিশনারের বাসার সামনে চলে আসলো, আর কমিশনারের বাসার সামনে এসে একজনকে জিজ্ঞাসা করলো কমিশনার সাহেব বাসায় আছে কিনা, কিন্তু ও না বলল। তার মানে কমিশনার এখন ডিপার্টমেন্টে আছে, হয়তো বোর্ড মিটিং করছে। যদি তার আন্দাজ ঠিক হয়, জিসান তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলো। আর যখনই প্রবেশ করতে যাবে, তখনই সমস্ত পুলিশ তাকে ঘিরে ধরলো। আর ঘিরে ধরার পরে জিসান সবাইকে ছাড়িয়ে সে ভিতরে প্রবেশ করলো। আর জিসানের এন্ট্রি থেকে সবাই হতবাক হয়ে গেল, কারণ যাকে খুঁজে বেড়াচ্ছে এখন নিজে ধরা দিতে এসেছে। জিসান গিয়ে দেখতে পেল সকল বড় বড় অফিসাররা মিলে মিটিং করছে, আর সেখানে মাঝখানে কমিশনার বসে আছে। আর কমিশনার জিসানকে দেখে দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পরে জিসান বলতে লাগলো, এতক্ষণ মনে হয় আমাকে নিয়ে আপনারা মিটিং করছিলেন। আমাকে নিয়ে আড়লে মিটিং করার কোনো কিছু নেই, আমাকে মিটিং এর মধ্যে রাখতেই হতো, তাই চলে এসেছি নিজে থেকে। কি ভালো করলাম না? জিসান, তুমি জানো আমরা তোমাকে এখন অ্যারেস্ট করতে পারি, কারণ তুমি 60 জন পুলিশকে একাই মেরে ফেলেছো। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। হয়তো সিসিটিভি ফুটেজে তোমার চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু একমাত্র আমি জানি যে এটা তুমি ছিলে। এখানে সকল বড় বড় অফিসাররা রয়েছে, তুমি কিন্তু চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারবে না। কমিশনার সাহেব, আপনার এত বড় বড় কথা কে বলতে বলেছে বলুন তো? আচ্ছা, আমি কি বাজারে মাছ বিক্রি করি যে আপনার কাছে মাছ বিক্রি করতে এসেছি? আমি তো এসেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, আর আমি পালিয়ে কেন যাব? আজব ক্যারেক্টার। আচ্ছা, এখন কাজের কথায় আসি। আমাকে নিয়ে আপনারা কি এত অভিযোগ বলেন? প্রথমত, তুমি দেশে ফিরে এই কাণ্ডগুলো করেছো, এমনকি এয়ারপোর্টে তুমি সকল ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে সেখান থেকে পালিয়েছো। জিসান, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি কিন্তু অনেক ভুল করছো, এর জন্য তোমাকে অনেক বড় মাসুল দিতে হবে। আর আমি চাই না যে দেশের মধ্যে আর কোনো তাণ্ডব ঘটে যাক, কারণ তুমি আসা মানে দেশটাকে আবারও রক্তের বন্যা বইয়ে দেওয়া। প্লিজ তুমি লন্ডনে ফেরত যাও, তোমার যত রকমের সাহায্য লাগে সেটা আমি করব। কমিশনার সাহেব, আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন, আর আপনি আমার বাবার বন্ধু ছিলেন বলেই কিন্তু আমি আপনাকে এতটা সম্মান করি, ঠিক আছে? আর আপনি নাকি সবাইকে ছড়িয়েছেন আমি নাকি আমার বড় ভাইকে খুন করেছি এই রাজত্ব পাওয়ার জন্য। তা আপনি সবটা কি জানেন যে আপনি মিথ্যা বানোয়াট কথাগুলো ছড়াচ্ছেন? আমার কাছে যেই তথ্যগুলো এসেছে সেটা থেকে এটাই প্রমাণ হয় যে তুমি তাকে হত্যা করেছো, কারণ বাকি মারা গেলে তুমি সমস্ত কিছু রাজত্ব পেয়ে যেতে। এখন এমনকি এখনো পেয়ে গেছো। আর রাকিবকে যেভাবে মারা হয়েছিল সেটা সেখানে তোমার আঙুলের ছাপ রয়েছে।
যেই ভাই আমাকে 10 বছর ধরে ট্রেনিং করিয়েছিল শুধুমাত্র রাজত্ব হাতে তুলে নেওয়ার জন্য, আর আপনি আমাকে বলছেন যে আমি আমার ভাইকে হত্যা করে ফেলেছি শুধুমাত্র। হত্যা করেছি তো মানলাম যে আমি হত্যা করেছি, তো আমি এখন কি করবেন? আমাকে অ্যারেস্ট করবেন? আমাকে করলে আপনি দেখতে পারবেন মানুষে কোন দেশে যাবেন, সেই দেশ থেকে আপনাকে টেনে আনবো। দেখো, আমি চাই না যে আলীর সঙ্গে তোমার কোনো ঝামেলা হোক, কারণ আলী অনেক ভালো ভালো কাজ করেছে, আমাদের দেশের জন্য কাজ করেছে। আমি চাই না যে তুমি ওর সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে যাও। প্লিজ, আমি দেশটা শান্তিপূর্ণ দেখতে চাই। ও আমার উপর থেকে অনেক চাপ আসছে, মন্ত্রী সাহেব আমাকে অনেক অনেক চাপ দিচ্ছে। কমিশনার সাহেব, আপনি যে আলীর কাছ থেকে টাকা খেয়েছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। আপনি মন্ত্রী সাহেবকে যেটা বুঝিয়েছেন মন্ত্রী সাহেব ওটাই বুঝবে, কারণ মন্ত্রী সাহেব নিজের হাতে খাবার খেতে পারে না, সে অন্য হাতে আশায় থাকে। আপনি যদি মন্ত্রী সাহেবকে গরু খাইয়ে দেন উনি কিন্তু সেটাই খাবে, কারণ আপনার মুখের দিকে যে থাকে সে। তাই আপনার কত টাকা দিয়েছে যার জন্য আপনি এরকম বানিয়ে যাচ্ছেন? এই কথা শোনার পরে ডিপার্টমেন্টের সবাই হা হয়ে গেল, কারণ ডিপার্টমেন্টের শত অফিসার থাকলে একমাত্র কমিশনার সাহেব ছিলেন, কিন্তু কমিশনার সাহেব যে ঘুষ খেতে পারেন, আলীর সাহায্য নিতে পারেন, এটা সবার কল্পনাও ছিল না। তারপরে জিসান তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলো, আর পেন ড্রাইভ বের করার পরে সে কাছে থাকা একটা ল্যাপটপে লাগিয়ে সবাইকে একটা ফুটেজ দেখালো। আর সবাইকে ফুটেজ দেওয়ার পরে সবাই অবাক হয়ে গেল, সবাই কমিশনারের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে, আর সবাই সিসি বলছে। আর তখনই জিসান সবাইকে চুপ করতে বলল, আর তখনই কমিশনার সাহেব কান্না করতে করতে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আমার কাছে কোনো কিছু করার ছিল না, কারণ ওরা আমার মেয়েকে সব সময় ফলো করত। আমি এত গার্ড দিয়ে রাখার পরেও আমার গার্ডগুলোকে সবাইকে মেরে ফেলেছে, তাই আমি উপায় না পেয়ে আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি। আমি আসলে টাকা নিতে চাইনি, ওরাই আমাকে জোর করে টাকাগুলো দিয়েছে। তাছাড়া আমার একটা মাত্র মেয়ে, আমার এই মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? ছোটবেলায় তার মা মারা গেছে, আমার কাছে কোনো কিছু করার ছিল না। তখনই রাফি এসে জিসানের কানে কানে একটা কথা বলে, আর এই কথাটা শোনার পরে জিসান হেসে দেয়, কারণ রাস্তায় যে মেয়েটাকে দেখেছিল সেটাই হলো কমিশনারের একমাত্র মেয়ে। জিসান আর কোনো কিছু বলতে পারলো না। জিসান কিছু সময় চুপচাপ থাকলো, আর জিসানকে চুপচাপ দেখে কমিশনারও অনেকটা ভয় পেয়ে গেল। আর তখন জিসান কমিশনারকে উদ্দেশ্য করে বলতে লাগলো তার সঙ্গে যাওয়ার জন্য, আর মিটিং এখানে ক্যান্সেল। জিসান কমিশনারের সঙ্গে তার কেবিনে চলে আসলো, আর কমিশনারের আসার পরে জিসান চেয়ারে বসার পরে কমিশনারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কমিশনার সাহেব, আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন, এটা হলো একটা কারণ। এমনকি একটু আগে একটা খবর আসলো, সেটা থেকে আমি আরো বেশি আপনাকে সম্মান করব। সামনে আপনার সমস্ত দায়িত্ব আমার, আপনার কোনো চিন্তা নেই। আপনার মেয়েকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আপনার মেয়েকে নিয়ে এত টেনশন করতে হবে না, ঠিক আছে? আপনি আপনার মেয়েকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, ওরা আপনার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে। আপনি আপনার মতো দায়িত্ব পালন করে যান। আর ওরা হলো জঙ্গি গোষ্ঠী, ওরা বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি করতে পারে সেটা আপনি খুব ভালোভাবেই জানেন, আমি খুব ভালোভাবেই জানি। আমি একটা প্রমাণ আপনার কাছে পাঠাবো, সেই প্রমাণগুলো দিয়ে আপনি মিডিয়ার কাছে প্রমাণ করবেন যে আলী একজন জঙ্গি। তখনই পিয়ন 3টা কফি দিয়ে গেল, আর 3টা কফি দিয়ে যাওয়ার পরে জিসান কফিটা নিয়ে খেতে থাকে, কিন্তু রাফি আর কমিশনার দুজনেই খাচ্ছে না, দুজনেই দাঁড়িয়ে আছে। কমিশনারকে অনেকটা চিন্তামুক্ত দেখা গেছে, শুধুমাত্র জিসান কথা বলা দেখে। আর তখনই জিসানের একটা কল আসলো, জিসান কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করে জানালার কাছে চলে গেল। আর জানালার কাছে চলে যাওয়ার পরে এসে কথা বলতে লাগলো। আর এদিকে রাফি সে কমিশনারের কাছে এসে আজকের ঘটনাটা খুলে বলল, কারণ ওই মেয়েটার সঙ্গে কি হয়েছে। আর এটা শোনার পরে কমিশনার চুপ করেই আছে। আর তখন রাফি আবারও বলতে লাগলো, জিসান আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছে, আপনার মেয়ে বাইরের কোনো অসুবিধা হবে না। জিসান কেমন ছেলে সেটা আপনি খুব ভালোভাবে জানেন। ও তার পার্সোনালিটি ধরে রাখতে পারে সব সময়, ওর অ্যাটিটিউড লেভেলে সবসময় হাই থাকে। আর যেহেতু আপনার বন্ধু ছেলে অবশ্যই ভালোভাবে জানেন, আমি মনে করব যে আপনি আর কোনো আমত করবেন না, আর আমত করেও কোনো লাভ নেই, কারণ জিসান যেটা ঠিক করে সেটা করেই ছাড়ে। তবে আমার মনে হয়
জিসান আপনার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করবে না। আপনার মেয়ে যদি জিসানকে ভালো না বাসে তাহলে জিসান আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না, কারণ জিসান নির্দিষ্ট একটা ভালোবাসা চায়, সেটাই মনে হয় আপনার মেয়ে দিতে পারবে। আপনি এটা নিশ্চিত থাকতে পারেন। আপনার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জিসান কোনো কিছুই করবে না, কারণ জিসানকে তো আমি ছোটবেলা থেকে চিনি। আমি আপনার কাছে একটা কথাই বলবো, দেশের জন্য কাজ করুন। আপনাকে এই পোশাক আর এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে দেশের জন্য। আপনার উপর অনেক সাধারণ মানুষ নির্ভর করে আছে, আপনি কোনো কিছু করবেন। তারপর জিসান মোবাইলে কথা বলা শেষ করে কমিশনারকে বলে সেখান থেকে সোজা চলে আসে। জিসান গোডাউনের দিকে আসছে, কারণ তার এখন রেস্টের প্রয়োজন। আর তখনই হঠাৎ করে বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আর রাফি তখন বলল, এটাই হলো কমিশনার বাসা, 5 তলা বাড়ি, আর সে 3 তলার মধ্যে দাঁড়িয়ে আছে। জিসানের চোখ হঠাৎ করে সেখানে গেল। জিসান বেশ কিছুক্ষণ গাড়িটা নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। আর দাঁড়িয়ে থাকার পরে সে সেখান থেকে সোজা চলে আসে। আর সেদিনের মতো এভাবেই পার হয়ে যায়। পরদিন সকালবেলা জিসান ঘুম থেকে উঠে টিভিতে ব্রেকিং নিউজ দেখতে লাগলো। আর ব্রেকিং নিউজ চলছে আবারও সেই একই কাহিনী। এই মিডিয়ার লোকদেরকে ইচ্ছে করছে মেরে ফেলার জন্য। জিসানের রাগ অসম্ভব উঠে গেছে। জিসান রাগে গাড়িটা নিয়ে বের হতে থাকে। আর তখনই পেছন থেকে সবাই না করতে থাকে, ভাই আপনি যাবেন না। আর কিন্তু জিসান তাদের কথা কোনোভাবেই শুনলো না। জিসান তাড়াতাড়ি করে সেই চ্যানেল 24-এর অফিসের দিকে যাচ্ছে। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে রাস্তার মধ্যে পায়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে তার রাগ মুহূর্তের মধ্যেই কমে গেল। আর তখন পায়েল তার গাড়িটাকেই ইশারা করছে। জিসান গাড়িটা গিয়ে থামালো। আর গাড়িটা থামানোর পরে পায়েল এসে বলতে লাগলো, আপনি একটা উপকার করবেন? আমার গাড়িটা আসলে নষ্ট হয়ে গেছে, আপনি কি আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দেবেন? আর আমি যদি ভুল না করি, আপনি কালকে সেই লোকটা না? হ্যাঁ, আমি কালকে সেই লোকটাই, জিসান চৌধুরী। তা আপনার গাড়িটা কি হয়েছে? আর আপনার বাবার এত টাকা পয়সা, আপনার বাবা আপনাকে একটা গাড়ি কিনে দিয়েছে? আসলে সরি, কালকে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমার বিড়ালটা রাস্তায় চলে এসেছিল, তো সেজন্য আর কি আমি রাগ কন্ট্রোল করে রাখতে পারিনি। আপনি কি আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি ওটা বলুন, আপনার জন্য তো আমি এসেছি। তারপরে পায়েল তার গাড়িতে উঠে পড়ে। আর গাড়িতে ওঠার পরে জিসান ড্রাইভিং করতে লাগলো। জিসান কিছুটা তাড়াতাড়ি তার ভার্সিটির সামনে চলে আসলো। আর ভার্সিটির সামনে আসার পরে জিসান পায়েলকে এখন কি বলবে বুঝতে পারছে না। আর পায়েল গাড়ি থেকে নেমে জিসানকে ধন্যবাদ দিল। আর ধন্যবাদ দেওয়ার পরে জিসান তখন বলতে লাগলো, না, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার তো ভার্সিটি শেষ করেই মনে হয় না গাড়ি আসবে। আমি আপনাকে বাসায় দিয়ে যাব, আপনার যদি কোনো অসুবিধা না থাকে। মিস্টার জিসান চৌধুরী, তুমি কি মনে করেছো তোমাকে আমি চিনি না? তোমাকে আমি খুব ভালোভাবেই চিনি, তুমিও আমার ব্যাপারে ভালোভাবেই জানো। কিন্তু তোমার এখন এতটা মনে নেই। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ক্লাসে গেলাম। এই বলে আমি হাঁটতে লাগলাম, কারণ কথাগুলো আমার মনে মনে বললাম। এই একজনকে আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। সে আমাকে চিনতে না পারলো, আমি তাকে ঠিকই চিনে ফেলেছি। পায়েল বিড়বিড় করতে করতে ক্লাসে চলে গেল। আর জিসান ওর দিকে হাবড়ার মতো তাকিয়ে আছে, কারণ পায়েল একা একা কিসব কথা বলছে সে নিজেও বুঝতে পারছে না। জিসানের রাগটা পায়েলকে দেখে মুহূর্তের মধ্যেই কমে গেল। জিসান আবারও পুরনো স্মৃতিগুলো ভালোভাবে মনে করতে লাগলো, কারণ পায়েলের সঙ্গে একটা মেয়ের খুব মিল রয়েছে। জিসান গাড়িতে বসে চোখ বন্ধ করে সেগুলো ভাবতে থাকে। আর তখনই মনে পড়ে কমিশনারের যদি মেয়ে হয় পায়েল, তাহলে পায়েল তার সেই হারিয়ে যাওয়া একটা বেস্ট ফ্রেন্ড, যারা ছোটবেলায় একসঙ্গে খেলা করতো। কিন্তু তার নাম তো পায়েল ছিল না, তার নাম ছিল জান্নাত। তাহলে পায়েল কোথা থেকে আসলো? এসব কিছু প্রশ্ন জিসানের মাথায় ঘুরপাক খেতে থাকে। জিসান আবার এটাও ভাবছে যে ওর হয়তো কোনো বোন হবে, ছোট বোন হবে, কারণ এর পরে তো জিসানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। পরে বোন হলেও তো হতে পারে। এটা মনে হয় তার ছোট বোন জান্নাত, মনে হয় তার বিয়ে হয়ে গেছে। জিজ্ঞাসা করতে হবে কমিশনারকে। এসব বাজে বাজে প্রশ্ন জিসানের মাথায় ঘুরপাক খাচ্ছে। আর এভাবে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। এদিকে পায়েল ভার্সিটি শেষ করে এসে দেখতে পেল জিসান এখানেই দাঁড়িয়ে আছে। আর পায়েল গিয়ে গাড়িতে সোজা বসে পড়ল। আর পায়েলকে এভাবে বসে পড়তে দেখে বেশ কিছুটা অবাক হলো জিসান। জিসান গাড়িটা স্টার্ট দিল। আর গাড়িটা স্টার্ট দেওয়ার পরেই পায়েল বলল, তো লাড্ডু ভাই, আপনি পার্কে নিয়ে চলুন। পার্কে যাওয়ার পরেই আমরা কথা বলি। সবকিছু বেশ অবাক করছেন, তাই না? অবাক হওয়ারই কথা। চলুন
হাজার হোক আপনি আমার লাড্ডু ভাই। এই ডাক শোনার পরে জিসান মুচকি হেসে দিল। তার মানে এটাই তার খেলার সাথী ছিল ছোটবেলায়, কারণ জান্নাত তাকে লাড্ডু ভাই বলেই ডাকতো মজা করে। জিসান তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে পার্কে চলে আসলো। আর পার্কে আসার পরে নিরিবিলি জায়গায় পায়েলকে নিয়ে হেঁটে যাচ্ছে। আর পায়েল কিছু দূর যাওয়ার পরেই বসে পড়লো, আর সঙ্গে জিসান বসে পড়লো। আর বসে পড়ার পরেই পায়েল জিসানকে বলতে লাগলো, শোনো, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। তোমাকে আমি কালকে দেখেই চিনে ফেলেছিলাম। তুমি সেই জিসান চৌধুরী। কারণ সবার কাছে কোনো তথ্য না থাকলেও আমি তোমার ঠিকই খোঁজ খবর নিতাম রাফি ভাইয়ের মাধ্যমে। না হলে এত সহজে তুমি কি আমার ব্যাপারে জানতে পারতে? রাফি ভাই অনেক কিছুই জানে। আমি রাফি ভাইকে দিয়েই তোমার সব সময় খোঁজ নিতাম। তুমি যে এখন কি কারণে বাংলাদেশে এসেছো সেটা আমি খুব ভালোভাবেই জানি। ইচ্ছে করছিল আমি নিজেই তোমার সঙ্গে দেখা করব লন্ডনে যাওয়ার পরে। তোমার সঙ্গে আবার নতুন করে পরিচিত হতে হবে, কারণ তুমি তো আমাকে ভুলে গেলেও আমি তো তোমাকে ভুলে যাইনি। কিন্তু রাফি ভাই সবকিছু বলার পরে আমি থেমে গেলাম, কারণ আমি চাই না যে এখন আমাকে নিয়ে তুমি টেনশন করো। কারণ তোমার উপর পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। তুমি কিছু করবে, কারণ তুমি কিছু না করলে ও আলী দেশের মধ্যে তাণ্ডব চালিয়ে দেবে, এবং পুলিশ প্রশাসন ওরা কোনো কিছুই করতে পারবে না। এটা জনগণ ভালোভাবেই জানে। আমি এই জন্যই চাচ্ছিলাম না তোমার সঙ্গে তাড়াতাড়ি পরিচিত হতে। আর এত ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমার নাম জান্নাত চৌধুরী থাকলেও বাবা মা আগে যে আমাকে পায়েল নামে ডাকতো সেটা হয়তো তুমি ভুলে গেছো। কি এবার সবকিছু খোলাসা হলো তো? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে তোমরা দুই বোন হয়তো, আর বড় বোনে বিয়ে হয়ে গেছে, কারণ আমি অনেকটা ঘোরের মধ্যে ছিলাম। আর যাক, এখন ভালো লাগছে, কারণ ছোটবেলা যাকে আমার এত বছর পরে তুমি আমার পাশেই বসে আছো। সত্যি অন্যরকম লাগছে। তুমি যে রাফির কাছ থেকে খোঁজ খবর নিতে, কিন্তু কোনো খোঁজ খবর নিতে তুমি। আমি কেন খোঁজ খবর নিতাম এটার উত্তর আমার কাছে নেই, কারণ এটার উত্তর আমি হয়তো আরো 15 বছর আগেই দিয়েছিলাম। তখন হয়তো এতটা বুঝতাম না, কিন্তু তোমাকে যে ভালো লাগতো সেটা তো তুমি ভালোভাবেই জানো। আর ভালো লাগা থেকে কি হয় সেটা হয়তো তোমাকে নতুন করে বলে দিতে হবে না। এভাবে জিসান আর পায়েল দুজনে মিলে কথা বলে থাকে। আপনাদের হয়তো কোনো কিছু মাথায় এখনো ঢুকছে না। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। জিসানের বাবা তখন ছিল মাফিয়া কিং। তখন সমস্ত কিছু জিসানের বাবাই নিয়ন্ত্রণ করত। এদিকে কমিশনার ছিল তার বাবার একমাত্র বন্ধু, আর তার ছিল একমাত্র মেয়ে পায়েল। আর এদিকে জিসানের বাবার নাম হলো রাশেদ চৌধুরী। রাশেদ চৌধুরীর 2টা ছেলে। বড় ছেলে লন্ডনে থেকে পড়াশোনা করে, আর ছোট ছেলে তাদের সঙ্গেই থাকে। কিন্তু বাংলাদেশের সমস্যার কারণে জিসানের বাবা রাশেদ চৌধুরী সে লন্ডনে চলে যায় আর তার বড় ছেলের কাছে, আর সঙ্গে জিসানকেও নিয়ে যায়। তখন জিসানের বয়স ছিল মাত্র 12 বছর। আর জিসান ছোটবেলা থেকেই পায়েল ওরফে জান্নাতের সঙ্গে সবসময় খেলাধুলা করত। সবসময় দুজনেই সারাদিন সময় কাটাতো। স্কুলে যেত, প্রাইভেটে যেত। জিসানের চেয়ে পায়েল 1 বছরের ছোট হলেও ছোটবেলা থেকেই ওদের মধ্যে অনেক ভাব দেখেছিল ওদের বাবা মা, আর এই জন্যই 2 পরিবার মিলে বিয়েটা ঠিক করে রেখেছিল। সেই ছোটবেলা থেকেই কিন্তু কমিশনার সাহেব বন্ধুত্বের জন্য এটা রাজি হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে উনি বিয়ে দিতে চান না, কারণ জিসানের বাবার কারণে। এবং জিসানের বাবা চাইতো যে তার 2 ছেলের মধ্যে যে কোনো একজন দায়িত্ব নেবে। এখন তারপরও ছেলের সামলাবে, বয়স হলে জিসান সামলাবে, কারণ জিসানের বুদ্ধিমত্তা অনেক বেশি। জিসানের বাবা রাশেদ চৌধুরী সবাইকে নিয়ে লন্ডনে আসার পরে আর কখনো কমিশনারের সঙ্গে যোগাযোগ করেনি, কারণ যোগাযোগ করলে অনেকটা সমস্যায় পড়তে হতো। কমিশনার সাহেব আর কোনো যোগাযোগ করেনি, তার মেয়েকে তার নিজের মতো করে মানুষ করেছে। কিন্তু পায়েল অনেকদিন কান্না করেছে জিসানের জন্য, আর আস্তে আস্তে বড় হতে হতে সে জিসানকে ভালোবেসে ফেলে। আর পায়েল অনেক কষ্ট করে জিসানের বন্ধু রাফির মোবাইল নাম্বার পেয়ে যায়, আর তার সঙ্গে কন্ট্যাক্ট করতে করতে জিসানের ব্যাপারে খোঁজ নিতে থাকে। কিন্তু জিসানের ব্যাপারে সবকিছু জানার পরে পায়েল কখনোই চায় না যে সে তার কথা জেনে যাক, কারণ জিসানের সামনে অনেক বড় কিছু অপেক্ষা করছে। সে চায় না যে তার জন্য জিসান তার নিজের লক্ষ্যটাকে ফেলে দূরে সরিয়ে দিক, কারণ জিসান যদি পায়েলের কাছে চলে আসে তাহলে জিসান কোনোভাবেই সে ট্রেনিং করতে পারবে না। আর এটা ভেবেই পায়েল নিজেকে অনেক বেশি কন্ট্রোল করে। এবার গল্পে ফেরা যাক। পায়েল কিছুক্ষণ পরে আবারও বলতে লাগলো, আমি চাইলেই তোমার সঙ্গে কথা বলতে পারতাম, তোমার সঙ্গে রিলেশনে যেতে পারতাম। আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তারপরে আমি রাফি ভাইয়ের নাম্বারটা জোগাড় করে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু রাফি ভাই আমাকে সবকিছু বলার পরে এটা কখনোই সাহস হয়ে ওঠেনি।
রাফি ভাই আমাকে নিষেধ করেছিল, কারণ তুমি যদি ভালোবাসার জন্য পড়ে থাকতে তাহলে তোমাকে ছাড়া এত কিছু কখনোই সম্ভব হতো না। আর আমার বিশ্বাস ছিল যে তুমি ছাড়া এসব কিছু সমাধান কেউ করতেই পারবে না। সেই ছোটবেলা থেকে আমাকে ভালোবাসা, অথচ সবসময় দূরে দূরেই থেকেছ। আমি প্রথম তোমার কথা অনেক মনে পড়তো, কিন্তু তারপর আবার মনে হতো তুমি তো কখনো আমার সঙ্গে যোগাযোগই করনি, আমাকে একটা 12 মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করনি। তোমার উপর আমি অনেকটাই ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসা কি হতে পারবে না? আমি আমার আগের জান্নাতটাকে ফিরে চাই। হ্যাঁ, আগের জান্নাত আর এখনকার পায়ে দুজনেই এক হয়ে আপনার ঘাড়ের উপর বসে পড়বে। আপনাকে কোথাও ছেড়ে দেবে না এখন, কারণ এখন আপনি ছাড়া তার কেউ নেই। তা মহারাজ, একটু হাসেন তো। পায়েলের দুষ্টুমি দেখে জিসান হেসে দেয়। আর তখনই পায়েলের মোবাইলে একটা কল আসলো। দেখতে পেল কমিশনার সাহেব কল দিয়েছে। আর কল দেওয়ার সময় পায়েলের ওয়ালপেপারটা দেখতে পেল জিসান, কারণ ওয়ালপেপারে তারই ছবি দেওয়া। লন্ডনে বিচের মধ্যে একটা ছবি তুলেছিল, আর সেই ছবিটাই পায়েলের ওয়ালপেপারে দেওয়া হয়েছে। পায়েল হঠাৎ করেই জিসানকে শক্ত করে জড়িয়ে ধরল। জিসানও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। জিসানও পায়েলকে শক্ত করে নিজের গায়ের কাছে টেনে নিল। আর তখনই হঠাৎ করে কেউ যেন জিসানকে চারদিক থেকে গুলি করতে থাকে। জিসান তাড়াতাড়ি করে পায়েলকে ছেড়ে দিয়ে পায়েলকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ জিসান চায় না পায়েলের সামনে কোনো ঝামেলা করার জন্য। জিসান তাড়াতাড়ি করে তার গাড়ির ভিতরে উঠে পড়ে। আর গাড়ির ভিতরে পায়েলকে রাখার পরে জিসান কোমর থেকে 2টা পিস্তল নিয়ে বের হতে যাবে, তখনই পায়েল তার হাত ধরে ফেলে। আর হাত ধরে ফেলার পরে পায়েল কান্নাজড়িত কণ্ঠে জিসানকে বলতে লাগলো, প্লিজ জিসান, আমি আর তোমাকে হারাতে চাই না। প্লিজ, অনেক কষ্টে পেয়েছি, তোমার জন্য আমি আর কষ্ট পেতে চাই না। তুমি প্লিজ ওদের সঙ্গে যেও না, তোমার কোনো কিছু হয়ে যাবে। তোমার যদি এখন কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচতে পারবো বলো? দেখো ভাই, তুমি এখন বোকার মতো কথা বলছো। আমি যদি এখন ওদেরকে না মারি তাহলে ওরা ভালোভাবে বুঝে ফেলবে যে তুমি আমার সঙ্গেই ছিলে। আর বিশ্বাসের কারণ হলো ওরা আমার চেহারা পর্যন্ত দেখে ফেলেছে। আর তোমার নিজেরও বিপদ হবে, আর আমার জন্য অনেকটা বিপদ হয়ে যাবে। ওদেরকে যেভাবে হোক মারতে হবে, ওরা যেন কোনোভাবে কোনো তথ্য ওদের কাছে না দিতে পারে। জিসান তার নিজের মতো করে সে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরেই সে গুলি করতে লাগলো। আর এভাবে অনেক সময় ধরে গোলাগুলি চলতে লাগলো। আর প্রায় 10 মিনিট গোলাগুলি চলার পরে সবাই সেখানে মারা পড়লো। আর একজনকে ধরে জিসান তার নিজের গাড়িতে তুলে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। আর ইঞ্জেকশন দেওয়ার সময় পায়েল তাকিয়েছিল, কারণ এটা কিসের ইঞ্জেকশন সে নিজেও জানে না। সরাসরি তার আস্তানে চলে আসে। আর হাসান সামনে আসার পর হাসানকে বলল এটাকে নিয়ে যাওয়ার জন্য। আর চারদিকে পায়েল অনেকটা ভয় পাচ্ছে, কারণ চারদিকে গুটগুটে অন্ধকার। দিনের বেলায়ও এখানে প্রায় সময়ই অন্ধকার থাকে, সূর্যের আলো পৌঁছানো না বললেই চলে, কারণ এটা ঘন জঙ্গল। আর তখন পায়েল জিসানকে শক্ত করে জড়িয়ে ধরল সবার সামনে। আবার সবার সামনে জড়িয়ে ধরার পরে সবাই সামনে থেকে সরে গেল। জিসান কিছুটা লজ্জা পেল সবার সামনে। আর পায়েল জিসানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জিসান, আমি অনেক বেশি ভয় পাচ্ছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আর তুমি এখন থেকে এখানেই থাকবে না, এখানে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। প্লিজ চলো আমার সঙ্গে। দেখো ভাই, আমি তোমাকে এখনো বারবার বলছি, প্লিজ তুমি আমার জন্য কিছুদিন ওয়েট করো। আমি আমার এই বড় একটা সমস্যা শেয়ার না করে আমি তোমার সঙ্গে কোনো কিছু করতে পারবো না। তুমি চাচ্ছ যে আমরা এখনো বিয়ে করে ফেলি, তা তো কোনোভাবেই সম্ভব না। আমার স্বপ্নগুলো পূরণ হবে, আমার ভাইয়ের প্রতিশোধ নেব, তারপর এসব কিছু দেখা যাবে। কিন্তু তার আগে যদি তোমাকে ওরা কোনো কিছু করে ফেলে তখন কি করবে? তখন আমি কাকে নিয়ে ঘর বাঁধবো? তুমি একবার বলতে পারবে? যার যেভাবে মৃত্যু লেখা আছে তার সেভাবে মৃত্যু হবে। আর আমার বিশ্বাস যে ওদের মতো শয়তানের হাতে আমার কখনো মৃত্যু হবে না। ওদেরকে আমি আমার নিজের হাতে শাস্তি দেব। তুমি শুধু আমাকে একটু সাপোর্ট করো। জিসান সে ভিতরে চলে আসে। আর ভিতরে আসার পরে এদিকে পায়েল জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছে। আর তখনই রাফি এসে তাকে কফি দিল। আর কফি দেওয়ার পরে পায়েলের সঙ্গে কথা বলতে লাগলো। আর তখন পায়েল রাফির উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো রাফি ভাইয়া, আমি তাকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি। আমি জানি আমি তাকে এখন যাই কিছু বলি না কেন তার কোনো কিছুই আসলে ভালো লাগবে না। ওর মাথায় কি চলছে? পায়েল,
তুমি কোনো চিন্তা করো না, সে আমার বন্ধু নয়, সে আমার ভাই। আর সে তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসে। আসলে এতদিন পরে তার ছোটবেলার ভালোবাসাটা ফিরে পেয়েছে, তো তার জন্য তোমার প্রতি একটু এরকম করছে। আর করাটাই স্বাভাবিক, কারণ একদিকে এত বড় চাপ, আবার আরেকদিকে তুমি সব মিলিয়ে তার মাথার মধ্যে কী চলছে সেটা তো বুঝতেই পারছো। এটা তো আমার নতুন করে কোনো কিছু বলতে হবে না। আর তুমি একটু সাবধানে থেকো। কিছুক্ষণ পরেই জিসান সেই রুম থেকে বের হয়ে চলে আসলো। আর রুম থেকে বের হবার পরে রাফিকে বলল গাড়িতে করে পায়েলকে তার বাসায় নামিয়ে দিয়ে আসার জন্য। রাফিও ঠিক তেমনটাই করলো। রাফি পায়েলকে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসলো। আর এদিকে জিসান ল্যাপটপে কাজ করছে। আরও কিছুক্ষণ কাজ করার পর জিসান তার যন্ত্রপাতিগুলো খুঁজতে লাগলো। আর কিছুক্ষণ পরে একটা বক্স বের করে আনলো। আর বক্স বের করে আনার পরে সে নিজেই একটা টাইম বোম বানাচ্ছে, যেন তার স্বপ্নটা কিছুটা হলে সফল হয়। আর তখনই হাসান চলে আসলো। আর হাসান আসার পরে বিষয়টা দেখে বোঝার চেষ্টা করছে কি করছে। বেশ কিছুটা অবাক হয়, কারণ এগুলো দিয়ে কি হবে সেটা রাফির মাথায় কোনো কিছু ঢুকছে না। এভাবেই সময়টা পার হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পরে 7টা টাইম বোম বানিয়ে দেয়। আর বানানোর পরে জিসান, হাসান আর রাফি দুজনকেই বলতে লাগলো, হাসান তুই এই পার্সটা এই জায়গায় রেখে আসবি, বুঝতে পারছিস? আর রাফি তুই আমার সঙ্গে আয়। হাসান তোকে আমি যেভাবে বললাম তুই এগুলো ঠিক এই জায়গায় রাখবি। আর প্রথমটা রাখবি ব্রিজের নিচে, দ্বিতীয়টা রাখবি ভার্সিটিতে, আর তৃতীয়টা রাখবি আলী জিয়া ক্লাসস্থান আছে সেখানে। এটা খুবই সাবধানে রাখতে হবে। আর বাকিগুলো ডনের কাছে পাঠিয়ে দে। রাফি তুই আমার সঙ্গে আয়। তারপরে জিসান রাফিকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে পড়ার পরে জিসান ড্রাইভিং করতে করতে মন্ত্রীর বাসার সামনে চলে আসলো। জিসানের গাড়িটা মন্ত্রীর বাসা থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখেছে। আর তখনই জিসান গাড়ি থেকে ড্রোন বের করলো। আর ড্রোন বের করার পরে সে ড্রোনের মধ্যে টাইম বোম লাগিয়ে দিল। আর লাগিয়ে দেওয়ার পরে জিসান ড্রোনটাকে ফ্লাইং করতে লাগলো। আর এটা দেখার পরে রাফি অনেকটা ভয়ে ভয়ে আছে, কারণ মন্ত্রীর ভাষার মধ্যে যদি এটা করা হয় তাহলে অনেক বেশি সমস্যা হবে। আর তখনই জিসান রাফির কাছে সেই ড্রোনটা দেওয়ার পরে জিসান বলল সে নিজে ভিতরে যাবে। আর তখন রাফি তাকে আবারও জিজ্ঞেস করলো, আরে ভাই, তোর প্ল্যানটা কি সেটা তো তুই আমাকে বলবি, নাকি এইভাবে তুই একা একা যদি প্ল্যান মাথায় রাখিস তাহলে আমি কি করব সেটা তো নিজেও জানি না। যদি কাজে কোনো ভুল হয়ে যায় তখন তো তুই আমার উপর দোষ দিবি, আমাকে কথা শোনাবি। আগে তুই প্ল্যানটা বল, কি করতে চাচ্ছিস তুই? শোন, আমার ধারণা মতে আলী এখন মন্ত্রী সাহেবের বাসায়। তো আলী যখনই এখান থেকে বের হবে তখনই বোম ব্লাস্ট করতে হবে, যেন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং পুলিশকে এটা সন্দেহ করতে হবে যে আলীর সঙ্গে মন্ত্রীর মিটিং ছিল, আর সেই মিটিংয়ের মন্ত্রী রাজি না হয় আলী তাকে মেরে দিয়েছে। আর প্রমাণগুলো এমনভাবে রাখতে হবে যেন পুলিশ শুধুমাত্র আলীকেই সন্দেহ করে, বুঝতে পারছিস? কিন্তু কি প্রমাণ রাখবো সেটাই তো বুঝতে পারছি না। আমার মাথায় তো কোনো কিছুই আসে না। তুই তো ভালো করে জানিস যে আমার মাথায় এসব কিছু ঢোকে না ভালো করে না বললে। ওরা কি নিয়ে মিটিং করছে এটা তো জানতে হবে। আরে গাধা, আলীর সঙ্গে যে মন্ত্রী পার্টনারশিপ সেটা কি তুই ভুলেই গেছিস? আর মনে হয় আলী তার নিজের পাওনা টাকা বুঝে নিতে এসেছে, কারণ এটা 1-2 টাকার খেলা নয়, এটা কোটি কোটি টাকার খেলা, বুঝতে পারছিস? এখন আমাদের প্রথম কাজ হলো আগে ফুটেজ সংগ্রহ করা, যে ফটোগুলোর মধ্যে আরো একটু রাগান্বিত অবস্থা থাকবে। সেই মোক্ষম সময়টার জন্যই আমাদের ওয়েট করতে হবে ড্রোনের মাধ্যমে। তাই আমাদের কাছে এখন বড় অস্ত্র হলো ড্রোন। জিসানের প্ল্যান অনুযায়ী রাফি সেই অনুযায়ী কাজ করতে লাগলো। ওরা আরও একটা ড্রোন ফ্লাই করলো। আর 2টা ড্রোন দিয়ে ওরা ভিতরে প্রবেশ করলো। একটা ড্রোন একদম মৌমাছির মতো দেখতে। জিসান সেটাকে মন্ত্রীর বাসার ভেতরে প্রবেশ করালো। আর প্রবেশ করানোর পরেই জিসান দেখতে পেল যে সোফার মধ্যে বসেই দুজনেই আলোচনা করছে। আর সেগুলো জিসান ভালোভাবে রেকর্ডিং করতে লাগলো। আর হঠাৎ করে আলী টেবিলের উপর ঘুষি দিয়ে গাছ ভেঙে ফেলে। আর তখনই আলী সেখান থেকে বের হয়ে যায়। জিসান এটাই চেয়েছিল। আলী বাসার গেটের কাছে আসতেই জিসান বোম ব্লাস্ট করে দেয়। আর পুরো বাড়িটা থমকে যায়। পুরো বাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুহূর্তের মধ্যে আলী সেখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় সকলেই তাকে দেখে ফেলে। আর আলী পালিয়ে চলে আসলো। আর এদিকে জিসান সে আবারও তার আস্তানায় বসে রইল। আর এই ভিডিওটা কমিশনারের কাছে পাঠিয়ে দিল।
কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়ার পরে কমিশনার এটা দেখার পরে অবাক হয়ে গেল, কারণ একটু আগেই কমিশনারের কাছে খবর এসেছে মন্ত্রীর বাসের উপর ব্লাস্ট করা হয়েছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এভাবে পার হয়ে গেল 3টা দিন। এই 3 দিনে পায়েলের যন্ত্রণা জিসানকে প্রতিদিনই পোহাতে হয়। আর জিসান এর মধ্যে আর কোনো কাজ করেনি, কারণ জিসান এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের তামাশা দেখবে। আলীর এখন কি অবস্থা হয় সেটাই জিসান বসে বসে দেখবে। আর তখনই জিসান টিভির সামনে বসে কপি কাজ ছিল। আর তখনই হাসান প্রবেশ করে। হাসানের পেছনে রাফি রয়েছে, আর রাফি এসে জিসানের সঙ্গে বসে পড়ল। আর বসে পড়ার পরে জিসানকে বলতে লাগলো, আরে ভাই, আমি তো ভেবেছিলাম যে এটা কোনোভাবেই কোনো কিছু হবে না, কিন্তু তোর এই সামান্য প্ল্যানে যে এত বড় কাজ হয়ে যাবে এটা আসলে বুঝতে পারিনি। কিন্তু মন্ত্রী সাহেব তো তোর সঙ্গে ভালো ব্যবহার করতো, তোকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তুই তাকে মেরে ফেলি কেন? আমার তো মনে হয় মন্ত্রী সাহেব একজন ভালো লোক ছিল। মন্ত্রী সাহেব একজন খারাপ লোক ছিল। সে জিসানের সঙ্গে কাজ করত, শুধু এটা নয়, জিসানের সঙ্গে ড্রাগসের ব্যবসা করত। বাংলাদেশে যত রকমের ড্রাগস প্রবেশ করত, যত রকমের নেশাদ্রব্য প্রবেশ করত, সবকিছু আলীর হাত ধরে প্রবেশ করত। আর আলী সাপোর্ট পায় মন্ত্রীর হাত ধরে। প্রশাসন থেকে সমস্ত কিছু মন্ত্রী সাহায্য করে। আর কমিশনার তো শুধুমাত্র একটা নাচের পুতুল। কমিশনারকে যেভাবে উপর থেকে অর্ডার করা হয় সেভাবে কাজগুলো করতে থাকে, আর তার কোনো কিছু করার নেই। বুঝতে পেরেছিস? আমি সেটাই করেছি, এমনভাবে কাজটা করেছি যেন সাপও মরে লাঠিও না ভাঙে। গ্রামের ভাষায় একটা কথাই ছিল। আবারও টিভিতে ব্রেকিং নিউজ চলতে লাগলো। আর ব্রেকিং নিউজটা দেখার সময় জিসান সবাইকে বলল একসঙ্গে কফি খাবে, আর সেই অনুযায়ী একজনকে বলল সবার জন্য কফি নিয়ে আসার জন্য। আর একটু পরেই কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পরে সাংবাদিক বলতে লাগলো, দেশের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। মন্ত্রীকে হত্যার পেছনে আলীর হাত রয়েছে, কারণ একটা ভিডিও ফুটেজে দেখা যায় আলী অনেকটা রেগে গিয়েছিল তার টাকার জন্য। আর সে কারণেই ধারণা করা হচ্ছে আলী মন্ত্রীকে মেরে ফেলেছে। আর এইদিকে এটাও জানা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাকিবকে হত্যার পেছনে আলী সমস্ত কিছু হাত রয়েছে। জিসান চৌধুরীর উপর যতগুলো অভিযোগ ছিল সেগুলো মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে চারদিকে, কারণ জনগণের মুখে এখন জিসান চৌধুরীর নাম শোনা যাচ্ছে। জনগণের কাছে জিসান চৌধুরী একজন নির্দোষ মানুষ। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন এটার বিরুদ্ধে যায় নাকি পক্ষে থাকে। পরবর্তী খবর জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এই নিউজ দেখে জিসান চৌধুরী পাগলের মতো হাসতে লাগলো। আর তখনই তার রানী পায়েল সামনে দাঁড়িয়ে আছে। আর পায়েলকে দেখার পরে জিসানের হাসি বন্ধ করে দেয়। আর হাসি বন্ধ করে দেওয়ার পরে পায়েলের উদ্দেশ্যে কফি দিতে বলে। আর তখন রাগী কণ্ঠে জিসানকে বলতে লাগলো, আমি কি তোমার সাথে এখানে কফি খাওয়ার জন্য এসেছি? আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তুমি কি এসব ছাড়বে কিনা বলো? হয়তো তুমি এসব ছাড়বে, না হয় তুমি আমাকে ছাড়বে। চাই না তোমার ভালোবাসা। তোমার ভালোবাসার জন্য আমি আর কত যে টেনশন করব বলো? একদিকে বাবার টেনশন আমার, আরেক দিকে তোমার টেনশন। কেন? আমি কি করেছি যে তুমি আমার উপর এত রাগ দেখাচ্ছ? আর আমি কি গুন্ডা মাস্তান নাকি? তুমি কি আজ পর্যন্ত আমার নামে কোনো একটা রিপোর্ট শুনেছ? দেখো, টিভিতেই বলছে আমি কোনো কিছুই করিনি। আমি যা করেছি জনগণের উপকারের জন্য করেছি। নতুন ব্যাংক করেছি, হাসপাতাল করেছি, এতিমখানা করেছি। আমার বাবার নামে, আমার মায়ের নামে এসব কিছু ভালো কাজ নয়, শুধু গোলাগুলি এসব কিছুই। দেখো, তুমি কি আজ পর্যন্ত একটা প্রমাণ পেয়েছ যে আমার লোকেরা কাউকে ধর্ষণ করেছে, কাউকে টাকার জন্য পিটিয়েছে, কোনো মেয়েকে ইটিজিং করেছে? কেউ করেনি। আমার হয়ে প্রায় 15,000 ছেলে কাজ করে। বিভিন্ন জায়গা থেকে লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া সব জায়গায় আমার লোকজন রয়েছে। বাংলাদেশের প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায় আমার অফিস রয়েছে। এমনকি আমি নিজেও জানি না যে ওই অফিসগুলো কোথায়। আর ওরাই আমার সঙ্গে দেখা করতে আসে ফোনে কথা বলে। সবাই যদি আমার উপর নির্ভরশীল হতে পারে, তুমি কেন হতে পারছো না? দেখো, আমার বাবা সন্দেহ করছে যে এটার পেছনে তুমিই রয়েছো। আর আমার বাবা এটাও বলেছে যে তোমার সঙ্গে যেন আমি কোনো প্রকার যোগাযোগ না করি, তাহলে আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো। বলো এখন আমি কি করব? দেখো, আমি তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি, কিন্তু বাবাকে আমি কি করে বোঝাবো? আমি তোমার ব্যাপারে এসব কিছু টেনশন নিতে নিতে আমার অবস্থা কি হয়েছে তুমি একবার আমার দিকে তাকিয়েছো? সেই ছোট্টবেলা থেকে তোমার দেওয়া কষ্টগুলো সহ্য করে আসছি, এখন তুমি সহ্য করতে বলছো। হ্যাঁ,
তুমি সহ্য করবে, কারণ তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি আমার লাইফের সবকিছু। যতদিন আমি এমন থাকবো তুমি ততদিনই সহ্য করে যাবে। এবং আমি জানাই যে তুমি পারবে, তোমাকে পারতে হবে, কারণ সবার মতো তুমিও না একটু আলাদা। সবই যখন বোঝো তাহলে এতটা প্যারা দিচ্ছ কেন আমাকে? এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? এত চিন্তার মধ্যে কেন রেখেছো তুমি? 24টা ঘন্টা আমি টিভির সামনে বসে থাকি কেন জানো? তোমার একটু খবর পাওয়ার জন্য। তোমাকে ফোন দিলে তুমি ফোন ধরো না, তোমার ফোন বন্ধই। একদিকে ফোন দিলে কেউ সঠিক কথা বলে, আবার কেউ মিথ্যে কথা বলে। এরা সব কয়টা তোমায় নষ্ট করেছে। এই তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোরা কি যাবি নাকি আমি এক একটাকে মাথা ফাটিয়ে দিব? পায়েলের রাগ দেখে বাকি সবাই সেখান থেকে সরে গেল, কারণ জিসানের এখানে প্রায় 25 জনের মতো আছে। আর সবাই এখান থেকে চলে যায়। আর সবাই চলে যাওয়ার পর দেখতে পেল হাসান আর রাফি সেখানেই দাঁড়িয়ে আছে। আর তখনই পায়েল ওদের দিকে তেড়ে আসলো, আর ওরাও দৌড়ে পালিয়ে গেল। আর এটা দেখার পরে জিসান অনেকটা শব্দ করে হেসে দিল। আর তখনই পায়েল এসে তাকে মারতে থাকে, বুকের মধ্যে খিল ঘুষি মারতে থাকে। আর হঠাৎ করেই জিসানকে শক্ত করে পায়েলকে তার বুকের মাঝে টেনে নেয়। আর বুকের মাঝে টেনে নেওয়ার পরে পায়েল আর কোনো নড়াচড়া করছে না, সেই শক্ত করে জিসানকে ধরে রেখেছে। আর তখনই সবাই লুকিয়ে লুকিয়ে সেটা দেখছে আর মিটমিট করে হাসছে। এটা বোঝার পরে জিসানকে ছেড়ে দিতে চাইলো, কিন্তু পায়েল তাকে কোনোভাবেই ছাড়ছে না। তারপর জিসান পায়েলকে ফিস করে বলতে লাগলো, এখন যদি তুমিও আমাকে না ছেড়ে দাও তাহলে কিন্তু সবাই ফ্রিতেই সিনেমা দেখবে। তাই বলছি এখন ছেড়ে দাও, ভবিষ্যতে অনেক ধরতে পারবে। তখনই পায়েল তাকে ছেড়ে দেয়। আর পায়েল ছেড়ে দেওয়ার পরে লজ্জা পেয়ে সে হাঁটতে থাকে। আর তখনই রাফিকে বলল এগিয়ে দিয়ে আসার জন্য। আর রাফি তাকে গাড়িতে করে তার বাসার সামনে নামিয়ে দিয়ে রাফিও চলে আসে। আর রাফি এসে তার নিজের কাজগুলো করতে থাকে। আর এদিকে জিসান মোক্ষম সময়ের জন্য ওয়েট করছে। এদিকে আলীর মাথা চাড়া দিয়ে ওঠে। আলী এখন কি করবে সে নিজেও বুঝতে পারছে না। আলী বলল এখনই তার সবকিছু করতে হবে, আর কিছু দেরি হলে সে সবকিছু হারিয়ে ফেলবে, কারণ পুলিশ সবাই তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, দেখা মাত্রই গুলি করে দিবে। কে আছিস? কমিশনার আর কমিশনারের মেয়েকে ধরে নিয়ে আয়। শুনেছি কমিশনারের মেয়ের সঙ্গে জিসানের নাকি অনেক ভাব। সেই ভাবের জন্যই তো কমিশনারের মেয়েকে আমার দরকার। জীবনে কত মেয়ে এসেছে আর কত মেয়ে আমার বিছানা পর্যন্ত গিয়েছে, কিন্তু এই কমিশনারের মেয়ের মধ্যে যে কি আছে সেটা আমি দেখবো ভালো করে। তাড়াতাড়ি নিয়ে আয়। এদিকে আলী তার লোকজন দিয়ে পায়েলকে এবং কমিশনারকে কিডন্যাপ করে নেয় এবং কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে যেতে থাকে। আর এদিকে লোকজনও ভালোভাবে সেটা করতে লাগে। এদিকে জিসান তার নিজের মতো করে ল্যাপটপে কাজ করছিল আর ল্যাপটপে সবার সঙ্গে যোগাযোগ করছিল। আর তখনই তার মোবাইলে একটা কল আসে আর কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে আলী জিসানকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেশে ফেরার পরে তুই নাকি অনেক বেশি রংবাজ হয়ে গেছিস। এই আমার সব কিছু আর তুই আমাকে টাকা দিতে চলে এসেছিস। তোর ভাইকে তো মেরে ফেলেছি, এখন শুধু তুই বাকি। তুই মারা গেলেই তোর বংশ নির্বংশ হয়ে যাবে। এই হারামি বাচ্চা, আমাকে মারা গিয়ে তোর এতই সহজ? আমার বাবা তো এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু তুই যে আমার ভাইকে মেরেছিস এটার জন্য তো কতটা রক্ত ঝরতে হবে সেটা তুই নিজে জানিস না। আর আমার সম্পর্কে তুই ভালোভাবে জানিস আমি কি করতে পারি। তোর দিন ঘনে এসেছে রে, তোর মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। তোকে তো আমি আইনের রাস্তায় মারবো না, তোকে আমি আমার নিজের আদালতে নিয়ে মারবো। তোর জন্য প্রতিটা দেশের সঙ্গে আমার খারাপ হয়ে গেছে। সবে আমার সঙ্গে কাজ করতে দ্বিধাবোধ করছে, আমাকে দাম দিতে যাচ্ছে না। শুধুমাত্র তোর জন্য বাংলাদেশ আমার এত বড় ক্ষতি করেছিস যেটা বলার মতো নয়। আমার সকল লোকগুলোকে মেরে ফেলেছিস, আমার সকল জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছিস। তুই পুলিশের কাছে আমাকে বানিয়েছিস, আমার সমস্ত কুকীর্তি সব কিছু ফাঁস হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। না হলে কারো ক্ষমতা ছিল না এগুলো করার। তোকে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। আর একটা কথা, তোর জানে মন, তোর ভালোবাসা পায়েল, সে এখন আমার কাছে আছে। মেয়েটার ফিগার দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি অনেক মেয়েকে আমার বিছানায় নিয়েছি প্রতিদিন, কিন্তু এর মতো আমি একটাকেও পাইনি। আজকে ভাবছি বিছানা গরম করব সবাই মিলে,
তোর ভালোবাসা ঘন দর্শন করব আমরা মিলে। প্রথমে আমি, তারপর এক এক করে যাবে। চলে আয়, না হলে তো খবরে ছবি আসবে। হারামির বাচ্চা, তুই পাহিলের কোনো ক্ষতি করবি না। তোর যা সমস্যা সবকিছু আমার সঙ্গে, তোর যত রকমের সমস্যা সবকিছু আমি করেছি, কিন্তু তুই আমার জন্য অন্য কাউকে টেনে আনবি না। যদি ওর কিছু হয় তাহলে তোকে আমি পুড়িয়ে মারবো। তাহলে কি চলে আয় গাজীপুরের সেই জঙ্গলে, আর ভালোভাবেই জানিস আমি এখন কোথায় আছি। এত হেয়ালি না করে তাড়াতাড়ি চলে আয়, বেশি দেরি করলে তো বুঝতেই পারছিস কি করব। আর হ্যাঁ, অবশ্যই একা আসবি, আর সঙ্গে সঙ্গে কি আনতে হবে সেটা তো বলার মতো নয়। যেগুলো ক্ষতি করেছি সেগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তোর সকল কিছু আমার নামে করে দিবে। আর একটা কথা, কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোর ভালোবাসা এখানেই শেষ, এখানেই সমাপ্ত করে দেব। তারপর জিসান তার নিজের কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে সে ফোন করে সবাইকে তার সামনে আসতে বলে। আর 10 মিনিটের মধ্যে ওরা চলে আসে হেলিকপ্টারে করে, আর সবাইকে নিয়ে সে একটা প্ল্যান তৈরি করে। আর প্ল্যান অনুযায়ী সে একটা গাড়ি নিয়ে আর টাকা আর দলিলগুলো নিয়ে যেতে থাকে, আর সবাই তার প্ল্যান অনুযায়ী যেতে থাকে। কেউ হেলিকপ্টারে করে যাচ্ছে, আবার কেউ স্থলপথে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পরে জিসান সে নিজে সেই জঙ্গলে প্রবেশ করলো, আর গাড়িটা সামনে রেখেই সে হাঁটতে লাগলো ব্যাগ নিয়ে হাঁটার সময় কিছু দূর যাওয়ার পরেই কয়েকজন এসে তাকে ধরে ফেললো, আর ধরে ফেলার পরে তার হাতগুলো পেছনে নিয়ে বেঁধে ফেললো। আর বেঁধে ফেলার পরে জিসান চোখ বন্ধ করে সেখানে নিয়ে গেল, আর জিসান তার হাতে থাকা একটা লুকানো ডিভাইসের মধ্যে ক্লিক করে দেয়। আর ক্লিক করে দেওয়ার সময় তার লোকেশন ট্র্যাক হতে থাকে। প্রতি সময়ে প্রতি সেকেন্ডে জিসানের লোকেরা চারদিক থেকে সবাইকে ঘিরে ফেলে। এখন জিসানের সবকিছু বলার বাকি। জিসান বলা মাত্রই করবে হেলিকপ্টারে করে ঘিরে ফেলেছে সবাই, আর কেউ জঙ্গলের চারদিকে রয়েছে। সবাইকে জিসান নিজের হাতে ট্রেনিং দিয়েছে, সবাই অনেক পাকাপোক্ত। আর জিসান ভিতরে প্রবেশ করার পরেই জিসানের বাঁধন খুলে দেওয়া হয়। আর বাঁধন খুলে দেওয়ার পরে জিসান সামনে তাকাতেই দেখতে পেল পায়েলের উপর অনেক অত্যাচার করা হয়েছে। তারপর দিতে দিতে তার গালে দাগ পড়ে গেছে। আর তখন আলী এসে বলতে লাগলো, কিরে, অনেক বেশি তেজ হয়ে গেছে মনে হয় তোর। আর আমি বললাম আর তুই একা একা চলে আসলি। যাক, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে জিসান চৌধুরী একা একা আমাকে মারতে এসেছে, তা আবার খালি হাতে। শুধু শুধু আমারগুলো কেন নষ্ট করবো? তোর এখানে যে অস্ত্রগুলো রয়েছে এইগুলো দিয়ে তোদেরকে মারতে পারবো, আর তোদের জন্য আমি একাই যথেষ্ট। আমার লোকজন আসলে এইটুকুই সহ্য করতে পারবি না। তুই কি মনে করেছিস তুই একাই আমাদেরকে মেরে এখান থেকে কমিশনার আর তোর ভালোবাসাকে ছাড়িয়ে নিয়ে যাবি? এতই সহজ? আমরা এখানে প্রায় 100 জনের মতো আছি, তোর কোনো বাপের ক্ষমতা নেই এখান থেকে নিয়ে যাওয়ার। আমার বাবার কি ক্ষমতা ছিল? আমার না ছিল এটা হয়তো আমার থেকে ভালো তুই জানবি। আর আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে, যেখানে আমার বাবার হয়ে তুই কাজ করতি, আমার বাবা তোকে একটা বিশ্বাস করতো। যেখানে তুই আমার বাবার সঙ্গে বেইমানি করেছিস, তারপরে আমার ভাই তোকে ক্ষমা করে দিয়েছিল, আর তুই কিনা সে আমার ভাইকেও মেরে ফেললি শুধুমাত্র ক্ষমতার জন্য। তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা বসিয়েছিল। সুযোগ বারবার আসে না, সুযোগ শুধুমাত্র একবারই আসে। আমি সেই সুযোগটাই কাজে লেগেছি। তোর বাবাকে তো মারতে হয়নি, তোর বাবা এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা গেছে, এবং রাকিবকে মেরে ফেলেছি যাতে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমি জানতাম না যে তুই আছিস। তোর কথা জানতে পারলে তোকে সেখানেই মেরে ফেলতাম। কিন্তু আমি জানতাম রাশেদ সাহেবের একমাত্র ছেলে হলো রাকিব, তার যে ছোট ছেলে আছে সেটা কেউ জানতো না। এটাই অনেক বড় ভুল, আর সেই দিনটাই এখন আমাকে পোহাতে হচ্ছে। জিসানকে সবাই মারতে আসলো, কিন্তু জিসান কোনো প্রকার কোনো প্রতিবাদ করলো না, কারণ প্রতিবাদ করতে গেলেই ওরা পায়েলের উপর আঘাত করবে, সেটা জিসানের গায়ে সহ্য হবে না। কিন্তু এদিকে পায়েলের উপর থাপ্পড় দিচ্ছে আলী। এটা সহ্য করতে না পেরে জিসান সে মাইক্রোফোনে বলল তাড়াতাড়ি করে অ্যাটাক করার জন্য। আর চারদিক থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে আসলো, এক একজন পালিয়ে যাচ্ছে। আর তখনই জিসান তাড়াতাড়ি করে কমিশনার আর পায়েলকে ছাড়িয়ে দেয়। আর পায়েলকে ছাড়িয়ে দিয়ে সে শক্ত করে পায়েলকে তার নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আর তার জড়িয়ে ধরার পর জিসান তাড়াতাড়ি করে পায়েলকে তার গাড়িতে এনে বসিয়ে দেয়, কারণ তার গাড়িটা হলো বুলেট প্রুফ। জিসান তারপরে গাড়ির সামনে থেকে ওদেরকে গুলি করতে থাকে। আর তখনই দেখতে পেল আলী তার হেলিকপ্টারে করে পালিয়ে যেতে চাচ্ছে, আর আলীকে পায়ের মধ্যে গুলি করলো।
আর পায়ের মধ্যে গুলি করতে আলী পড়ে গেল। আর পড়ে যাওয়ার পরে জিসান গিয়ে তাকে ইচ্ছে মতো মারতে থাকে। আর জিসান তাকে গলায় রশি বাঁধিয়ে তারপর মারতে থাকে। ছটফট করতে করতে মারা যায়। আর সমস্ত কিছু বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়। জিসানের প্রতিশোধ নেওয়া শেষ হলো। তারপরে এভাবেই পার হয়ে গেল আরও 2টা দিন। চারদিকে সবাই জিসানের নাম করছে, কারণ জঙ্গি আলী, তাই সে মারা গেছে। আদালত জিসানের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, তাই জিসান সসম্মানে মুক্তি পেল। সবকিছু কমিশনার সাহায্য করেছে, কারণ জিসান যদিও আইন হাতে তো তুলে নিয়েছে, কিন্তু জিসান যদি এটা না করতো তাহলে এই জঙ্গি সংগঠনটাকে কোনোভাবেই মারতে পারতো না। আর এটা ভেবেই আদালত তাকে ক্ষমা করে দেয় আর সসম্মানে মুক্তি দেয়। আর জিসান আর পায়েলের বিয়েটা হয়ে গেল। জিসান এখন পায়েলকে জড়িয়ে ধরে আছে ছাদের মধ্যে। আর জিসান দুষ্টুমি করছে। আর তখন পায়েল তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার সঙ্গে দুষ্টুমি কেন করছো? ছাদে এইসব দুষ্টুমি করা যায় না, তুমি জানো না? আগে রুমে যাই, তারপর যত মন চায় দুষ্টুমি করো, কোনো কিচ্ছু বলবো না। আমি আমার বউকে যখন ইচ্ছে তখনই আদর করতে পারি, তোমার তো কোনো কিছু বলার থাকতে পারে না। তাছাড়া আজকে আমার বাসরাতে বউকে আদর করতে হয়, তুমি জানো না? না, আমি কি করে জানবো? আমি কি তোমার মতো বুড়ো হয়ে গেছি? আমি তো একটা বাচ্চা মেয়ে, আর বাচ্চা মেয়েরা কখনো এসব বুঝতে পারে না। তুমি কি খারাপ হয়ে যাচ্ছো? এখনো তো খারাপের কোনো কিছুই দেখোনি। চলো রুমে চলো, তারপরে দেখাচ্ছি যে কে খারাপ আর কে ভালো। জিসান পায়েলকে কোলে নিয়ে রুমে চলে আসলো। আর রুমে আসার পরে পায়েলকে ছুঁয়ে দিল। আর শুয়ে দেওয়ার পরেই পায়েল চোখ বন্ধ করে নিল। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চোখে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।